ভোক্তারা যেভাবেই চাইবে সেভাবেই চলবে বাজার। সিন্ডিকেট দূর করতে প্রচারণায় নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতাদেরও সচেতন হওয়ার তাগিদ। আবারও বাজারে উত্তাপ। একদিনেই কাঁচামরিচের ঝাঁজ বেড়েছে 150 টাকা, দাম ঠেকেছে 350-তে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজি প্রতি বেড়েছে 15 টাকা পর্যন্ত। রাজনৈতিক পট পরিবর্তনে চাঙা ভাব দেশের শেয়ার বাজারে। 3 কার্যদিবসে লেনদেনে ফিরেছেন প্রায় 6,000 বিনিয়োগকারী। 7 দিনে খোলা হয়েছে 6,500 নতুন বিও অ্যাকাউন্ট। ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা চালুর প্রথম মাসেই উৎপাদন 84,000 মেট্রিক টন। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। সরবরাহ স্বাভাবিক রাখতে সজাগ কর্তৃপক্ষ। এবং সুলতান সুলেমানের নিদর্শন ঘিরে আগ্রহের শেষ নেই পর্যটকদের। মসজিদ ও সমাধিস্থল দেখতে ভিড়। 5 বছর আগে জার্মানিতে ডাকাতি হওয়া হীরার অলংকার ফিরেছে জাদুঘরে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আবারও দামের উত্তাপ রাজধানীর সবজি বাজারে। একদিনে কাঁচামরিচ কেজিতে 100 থেকে 150 টাকা বেড়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহ ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। বিক্রেতারা জানান 1 কেজি করলা বিক্রি হচ্ছে 70 টাকায়, বেগুন 80, পটল, ঢেঁড়স, পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যে। তবে কমতির দিকে রয়েছে মুরগির বাজার। 1 কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 150 টাকায়। পাল্লা দিয়ে সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 টাকা কমেছে লেয়ার ও সোনালির দাম। সপ্তাহ ব্যবধানে দাম কমতির দাবি করছেন মাছ বিক্রেতারাও। রাজধানীর কারওয়ান বাজারে যৌথ অভিযানে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, একদিকে সবজি বাজার কিছুটা চড়া, অন্যদিকে মুরগি, মাছ, ডিম এই পণ্যগুলির দাম সস্তি, যার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ এখানে বাজার মনিটরিং করতে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত যে শিক্ষার্থী আছে তারা। তবে এখানে যে একটি কথা শুনতে পেলাম আমরা, বা যে একটি প্রমাণ মিলল, যার কারণে 50,000 টাকা জরিমানা করা হয়েছে মরা মুরগির বিষয়টি। একজন ব্যবসায়ী যেখানে মরা মুরগি তার ফ্রিজে রেখে দাবি করা হচ্ছে সে বিক্রি করেছেন। তবে এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রমাণ, সেই প্রমাণ মিলেছে, যার কারণে এখানে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা একটু এখানকার যে দায়িত্বরত যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মোল্লা, তার কাছ থেকে জানতে চাইব যে আসলে বিস্তারিতটা কি হয়েছিল। এখানে একটু বলবেন যে কি পরিস্থিতি হয়েছিল বা কি পেয়েছেন আপনারা, যার কারণে কত টাকা জরিমানা করেছেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা দেশব্যাপী একযোগে এই ছাত্রছাত্রীদের নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে 4টি টিম তদারকি করছে। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে এসে আমরা যেটি দেখলাম যে এই আল্লাহদান চিকেন হাউসে 183 টাকা এবং 195 টাকায় 2 রিসিট আমরা দেখলাম যে সোনালী মুরগি ক্রয় করেছেন, কিন্তু বিক্রি করছেন দেখলাম 260 টাকা, যেটি অনৈতিক, অর্থাৎ অতিরিক্ত লাভের যে প্রবণতা সেটি আমরা খেয়াল করলাম। একই সাথে আমরা দেখলাম এখানে একটা ফ্রিজ রয়েছে। তো ফ্রিজে কি রয়েছে জিজ্ঞাসাবাদ করতে বলেন মুরগি রয়েছে। মুরগিগুলো কোথা থেকে পেয়েছেন, কেন মুরগি রেখেছেন? ওনারা একজন বলছেন যে মুরগিগুলো দুর্বল হয়ে যায় সেগুলো ওনারা প্রসেস করে ফ্রিজে রেখেছেন। এই মুরগিগুলো কার কাছে বিক্রি করেন কিনা এমন কোশ্চেনে একজন বলছেন যে এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন, আর একজন বলছেন যে না, বাসায় নিয়ে যে নিজেরাই খান। কিন্তু সর্বশেষ উনি স্বীকারোক্তি দিলেন যে এইগুলো আসলে মরা মুরগি এবং এই মুরগিগুলো ওনারা বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যেমনটি আপনারা জানতে পারছিলেন যে একটি প্রতিষ্ঠানকে কিন্তু আসলে সিলগালা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এর পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা যদি একটু আন্দোলনরত শিক্ষার্থীর সাথে একটু কথা বলি যে আসলে পরিস্থিতিটা, আপনারা তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে অভিযানে এসেছেন, কি পেলেন, কি পরিস্থিতি হয়েছে একটু যদি বলতেন আমাদেরকে। শুরু থেকে ওনারা খুবই এলোমেলো কথা বলছে। 2 জন ছিলেন এখানে, এক একজন এক এক ধরনের কথা বলছে। তো কারো কথার সাথে কারো মিল নাই।
তো শুরু থেকে আমরা তো প্রথমে দামের বিষয়টা দেখছিলাম যে উনি পাইকারি থেকে কি দামে কেনে, খুচরাতে কিভাবে বিক্রি করতেছে। এলে সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে এনারাই পাইকারি বিক্রি করেন, এনাদের কাছ থেকে এনারাই কিনে আবার এনারাই খুচরা বিক্রি করেন। মানে বুঝতে পারছেন বিষয়টা? মরা মুরগির যে একটা রহস্য এখানে উন্মোচন করা হলো, সেটার বিষয়ে কি বলবেন আপনারা? এটা মানে মরা মুরগির জন্য ভেতরে ফ্রিজ তারা রেখে দিছে, যখনই মুরগিটা মরে যাচ্ছে তারা ফ্রিজে রেখে দিচ্ছে, আর যখন তারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কল আসছে তারা ওখানে সেল করে দিচ্ছে। এনারা এক এক সময় দুইজন আছে, একজন বলতেছে যে তারা বাসার জন্য নিয়ে যায়, দুর্বল মুরগিগুলো মরে গেলে বাসার জন্য নিয়ে যায়, একজন বলতেছে কেটে রাখা হয় পরে রেস্টুরেন্টে দেওয়া হয়। আপনারা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, একটা জিনিস জানবো যে এইরকম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কি কোনো রকম আভাস দিবেন কিনা, সতর্ক থাকার মতো কোনো আভাস দিবেন কিনা আপনারা? আমরা তো সরাসরি ভোক্তা অধিদপ্তরের সাথে কাজ করছি, আমরা শিখছি যে কিভাবে একটা দোকানে গিয়ে কথা বলতে হয়, কি কি জানতে হয়, কি কি আইন এবং আইন ভঙ্গের দণ্ড এসব দিতে হয়। তো স্যারদের সাথে থেকে আমরা এগুলো শিখছি। আমরা সবাইকেই বলবো যে কোনো একটা দোকানে যাওয়ার পর প্রথমে তাদের আমরা যদি পাইকারি মার্কেটে যাই, পাইকারি তারা কিভাবে কত টাকা পাইকারি কিনতেছে সেই স্লিপগুলো দেখব, তারা খুচরা কোথায় বিক্রি করতেছে তাদের তথ্য নিব, তারপর আমরা সেই খুচরা বিক্রেতার কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করব যে তারা কত দামে কত লাভে পাইকারি কত দামে খুচরা বিক্রি করতেছে। আভাস দিয়ে সতর্কতামূলক কোনো কিছু দিবেন কিনা অনিয়ম থেকে বের হয়ে থাকার ব্যবসায়ীদের? হ্যাঁ, অবশ্যই আমরা সবাই এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি সতর্কতা দেওয়ার জন্যে, যে আপনারা যদি মনে করেন যে পূর্বের মতো আপনারা ব্যবসা করে যাবেন অনিয়মের মাধ্যমে, এটা হবে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিল যে আসলে ব্যবসায়ীরা যদি একটা সতর্ক থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু স্বস্তিতে থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এরকম অসাধু ব্যবসায়ী বা কারসাজির সাথে যারা জড়িত তাদেরকে বরাবরের মতো কিন্তু সতর্ক করা হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের বাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম চড়া। বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের বড় বাজারে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের যে হাট বাজারগুলো আছে সেখানে কিন্তু যে দরদাম যেগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় সেগুলোতে কিন্তু এখনও তেমন কোনো প্রভাব পড়েনি, এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে যে প্রভাবটি এই বাজারে পড়বার কথা সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এখানকার যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সেজন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং যে রয়েছে সেখানে কিন্তু কোনো তৎপরতাই তারা দেখতে পাচ্ছেন না, এবং সে কারণেই কিন্তু তাদের ক্ষোভের জায়গাটি। এবং তারা বলছেন যে এখানে যে বাজার রয়েছে সেই বাজারে যে এই মুন্সিগঞ্জের সবজি, বিশেষ করে মুন্সিগঞ্জের আলু কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সেই আলু কিন্তু সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। খুচরা বাজার কিন্তু 55 থেকে 60 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে, এবং পাইকারি বাজারে যেটি 52 টাকা। এছাড়া কিন্তু পটল গেল কালো ছিল 40 টাকা, সেটি কিন্তু আজকে ছুটির দিনে 50 টাকায় বিক্রি হচ্ছে। তবে কাকটোলের দাম করেছে, যেটি 80 টাকা ছিল সেটি কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 80 টাকায়, ঝিঙা 80 টাকা কেজিতে, দুন্দল 50 টাকা, বেগুন 60, হাইব্রিড শসা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি শসা কিন্তু 70 টাকা কেজি। এখানে কহি কিন্তু দাম বেড়েছে, সেটি 50 টাকার স্থলে 80 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো দাম কমেছে, সেটি 160 টাকার স্থলে 140 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে যেটি 50 টাকা ছিল গেলকাল, সেটি কিন্তু আজকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচের ঝাঁজ কিন্তু বেড়ে গেছে, 200 টাকায় কাঁচামরিচ যেটি গতকাল কিনেছেন ভোক্তারা সেটি কিন্তু 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু এই চালের দামও কিন্তু আগের মতোই রয়েছে, যেটি আঠার চাল সেটি 56 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, এবং নাজিশাল 78 থেকে 80 টাকা এই দামে কিন্তু আগেও বিক্রি হচ্ছিল। এবং এখানে কিন্তু আদার দামে একটু প্রভাব পড়েছে, সেই আদা কিন্তু 270 টাকার স্থলে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এবং এখানে যে রসুন বিক্রি হচ্ছে যেটি কিন্তু 210 টাকা ছিল সেটি 200 টাকা বিক্রি হচ্ছে এবং অন্যান্য দাম কিন্তু আগের মতোই রয়েছে। এবং ছুটির দিনে মাছের বাজারে কিন্তু প্রভাব পড়েছে। এখানে কিন্তু গেল দিনের চাইতে আজকে মাছ চড়া দরে বিক্রি হচ্ছে এবং মুন্সিগঞ্জের এই বড় বাজার ছাড়াও কিন্তু পুরো জেলার বাজারগুলো কিন্তু একই অবস্থা। এবং ভোক্তাদের দাবি যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্য কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে, তারা কিন্তু বাজার মনিটরিং এবং যে নির্ধারিত নাম লিখে রাখবার বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতির সবশেষ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন ছাত্ররা, যারা সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তারই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীকালে আমি ইতিহাস বলতে যাব না, শুধু এইটুকু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাজির ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছেন। আপনার কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন, ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার এবং তাকে অনুসরণ করা দরকার। কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে এক বিন্দু এদিক এবং আপনি দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে, 6 বছর পরে পাবলিকলি, তার ভিডিও দেখেছেন, কি বলেছেন যে গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে, কারণ এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট। ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা জনগণের প্রতিষ্ঠা, অধিকারকে প্রতিষ্ঠা করবো, তখনই আমাদের পার্লামেন্ট, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, এখন কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। এখন শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে দিতে হবে। আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি যে আল্লাহ তাআলা যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি, যেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৈরি করেছেন, বেগম জিয়া তৈরি করেছেন, তারেক রহমান তৈরি করেছেন। ভোক্তারা যেভাবে চাইবে বাজার সেভাবেই চলবে। ক্রেতাকে জিম্মি করা, সিন্ডিকেট দূর করতে বাজারে বাজারে এমন প্রচারণাই চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতারা বলছেন নিজেরা সচেতন হলে অনেকটাই স্বস্তি ফিরবে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজার তদারকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা একই সঙ্গে করছেন তদারকি ও বাড়াচ্ছেন জনসচেতনতা। এক দোকানে মিলল মেয়াদ উত্তীর্ণ কেক রুটি, অন্য বেকারিতে পাওয়া গেল না মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা দেয়া বিএসটিআই এর সনদ। একজন পার পেলেন সতর্কতায়, আরেকজন গুনলেন ৫,০০০ টাকা জরিমানা। এমন অভিযানের দরকার আছে বলে মনে করেন দোকানিরা। ছাত্ররা বলছে যে বেশি দামে বেচতে পারবেন না, সীমিত লাভে মাল বেচবেন। লাইসেন্স সবই আছে, শুধু বিএসটি একটু ঝামেলা, এটা করলে ওকে। এই অভিযানগুলো দরকার আছে এবং চেক করাটা দরকার আছে, এটা আমরাও চাই। এবং আমরা চাই হচ্ছে ধরেন একেবারে মানে গায়ে যেন মূল্য থাকে এবং একেবারে রেডি করে মানে প্যাকেট করে সেল করতে।
কারণ আমরাও ঝামেলায় যেতে চাই না। পণ্য নিয়ন্ত্রণে ও সিন্ডিকেট নামের অদৃশ্য শক্তির হাত থেকে বাজারকে মুক্ত করতে সচেতনতার বিকল্প নাই। ভোক্তারাই জানালেন এমন উপলব্ধির কথা। আমার দিক থেকে পরিবর্তন হইলাম, কিন্তু অন্য দিক থেকে অন্যরা পরিবর্তন হবে না, তাহলে তো পরিবর্তন হবে না। আসলে সবাই চাচ্ছে মানে স্বস্তি ফিরে আসুক সব জায়গাতেই, এভরিথিং এভরি হিয়ার, সব জায়গায় সবখানে। অভিযানে আসা ভোক্তার কর্মকর্তা জানালেন যেভাবে ভোক্তারা চাইবেন বাজার চলবে সেভাবে। সিন্ডিকেটটা আসলে ব্যবসায়ীদের হওয়ার কথা না, সিন্ডিকেটটা হওয়ার কথা ভোক্তাদের। আপনাদের টাকায় কিন্তু ব্যবসা চলে, ব্যবসায়ীদের ব্যবসা চলে, সুতরাং ভোক্তারা কখনোই দুর্বল না। কনজিউমাররা চুজ করবে মার্কেটে কি প্রোডাক্ট চলবে কি চলবে না। জানিয়ে গেলেন বিক্রেতারা আধিপত্য বিস্তার করলেই যেন জানানো হয় ভোক্তার দপ্তরে অথবা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কাছে। আপনারা হয়তো ওভাবে ভাবেন না, কিন্তু ভাবতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চালু হওয়ার প্রথম মাসেই প্রায় 84,000 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করেছে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সংকট হলে ব্যাহত হতে পারে উৎপাদন। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। দেশের সারের ঘাটতি মেটাতে 2020 সালের 10 মার্চ নরসিংদীর পলাশে শুরু হয় ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের কাজ। 2024 সালের 13 জুলাই শতভাগ উৎপাদনে আসে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ইউরিয়া সার কারখানা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন গ্যাস সংকটের কারণে কারখানা নির্মাণের পর উৎপাদনে আসতে 8 মাস সময় লেগেছে। গত 1 মাস ধরে প্রতিদিন 2800 মেট্রিক টন সার উৎপাদন করছে কারখানাটি। তবে আগামীতে আবারও গ্যাস সংকট হলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা কর্মকর্তাদের। 65 থেকে 70%, তার ক্রমাগতভাবে এই পর্যায়ক্রমে বাড়তিছে আর কি, বাড়তে বাড়তে এখন বর্তমানে 100% আছে। গ্যাস কমে গেলে অবশ্যই আবার এটা নিচে নামতে পারে, এটা সম্ভাবনা আছে। প্রকল্পের মূল দায়িত্বে রয়েছেন জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কমে গেলে কারখানা বন্ধ না হলেও কমবে উৎপাদন। During working times, yes, it was very tough period. All persons very good cooperation. Japanese and Bangladeshi and Chinese. Many people are very much good. Our plant can continuously operate, but if gas supply will be less than 60%, plant cannot be continue operate, so we have to stop the operation. দেশে প্রতিবছর ইউরিয়া সারের চাহিদা গড়ে প্রায় 25 লাখ মেট্রিক টন। এর মধ্যে এই কারখানা থেকেই বছরে উৎপাদন হবে 10 লাখ মেট্রিক টন ইউরিয়া সার। সময় সংবাদ, নরসিংদী। মাদারীপুরে দখল দূষণে অস্তিত্ব সংকটে বরিশাল খাল। ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে খালের 8 কিলোমিটারের বেশিরভাগ অংশ। এতে বন্ধ পানি প্রবাহ, দুর্গন্ধে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে এলাকাবাসীর। তবে খালটি আবারও খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট আর ছবি তুলেছেন শাহাদাত আকন। দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ময়লার ভাগাড়, কিন্তু না, এটি মাদারীপুর শহরের ইটের পুল থেকে পাথুরিয়ার পার এলাকা জুড়ে বরিশাল খালের চিত্র। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের। এজন্য এটি নাম হয় বরিশাল খাল। কিন্তু 8 কিলোমিটার দৈর্ঘ্য খালটি দখল আর দূষণে ভরাট হয়ে গেছে বেশিরভাগ অংশ। যাও আছে তাও আবার আশপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। পানি না থাকায় খালের ভেতর অনেকেই ধানের চারাও রোপণ করেছেন, কোথাও আবার বাদ দিয়ে বন্ধ করা হয়েছে পানি প্রবাহ। এমন অবস্থায় পানি সংকটে দেয়া যাচ্ছে না সেচ, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এমন দুর্গন্ধ অবস্থা এলাকার রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না। মশার কারণে মানুষ আরো বিষাক্ত হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ ছড়ায় যাইতেছে। এই খালটাকে সংস্কার করলে কিংবা খালটাকে ভালো করলে আমাদের যাতায়াতে সুবিধা হয়। আশা করি যে এই খালটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং এই খাল দিয়ে আগের মতো সেই থই পানি আসে। খালটির মালিকানা জেলা পরিষদ হলেও এ ব্যাপারে কথা বলতে রাজি নন কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলা পরিষদ থেকে খননের একটি চিঠি পেলেই নেওয়া হবে উদ্যোগ। খালটা মূলত আসলে জেলা পরিষদের খাল। যদি জেলা পরিষদ থেকে আমাদের কাছে ডিউ লেটার দেয় যে এটাকে আপনারা খনন করে দেন,
আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠাবো, প্রশাসনিক অনুমোদন বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা খনন করে দেবো। 2019 সালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ ও এলজিইডির যৌথ উদ্যোগে খালের দুই পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের মধ্যে থাকা ময়লা আবর্জনা ও কচুরিপানাও পরিষ্কার করা হয়। তবে ওই সময় খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণেই তা বন্ধ হয়ে যায়। 2 যুগ আগেও এই খাল দিয়ে চলাচল করত বড় বড় নৌযান। কালের বিবর্তনে সেটি আজ অস্তিত্ব সংকটে। শিগগিরই খালটি পুনরুদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসী ও পরিবেশবিদদের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সময়ের বাণিজ্য। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে বেনাপোল স্থলবন্দরে রপ্তানি বাণিজ্য। গত 3 দিনে 888 ধরনের পণ্য আমদানি ও 677 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। আমদানি রপ্তানির আরও খবর জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাব তার কাছে। আজিজ, স্থলপথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব বেশি বেনাপোল বন্দরে। তবে সম্প্রতি ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের যে রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতার কারণে কিন্তু গত 15 দিন যে স্বাভাবিক আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটেছে। অর্থাৎ এই সময়ের বড় একটি অংশ বন্ধ ছিল হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য, বন্দর থেকে পণ্য খালাস এবং যে শিল্প কারখানায় উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হয়েছিল। এতে কিন্তু এই বেনাপোল বন্দর ব্যবহারকারীদের বিভিন্নভাবে প্রায় 100 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তবে ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনের বিজয়ের পর নতুন সরকার গঠনে আমরা দেখতে পেয়েছি তাদের বিভিন্ন ধরনের যে পদক্ষেপ, সে পদক্ষেপের কারণে কিন্তু আবারও বেনাপোল যে বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি কিন্তু যে বন্দরের তথ্য মতে গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 888 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং বেনাপোল বন্দর থেকে 677 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। আপনি জানেন বেনাপোল বন্দরে যে পরিমাণ জনবল দরকার, সে পরিমাণ জনবল না থাকায় কিন্তু বিভিন্নভাবে কিন্তু যেটা পণ্য খালাস প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হতো। তবে নতুন সরকার দায়িত্ব গঠনের পরে আমরা দেখতে পেয়েছি গতকাল বাংলাদেশ স্থল বন্দর যে কর্তৃপক্ষ তারা কিন্তু বেনাপোল স্থল বন্দর 37 জন নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। এই কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের কারণে কিন্তু বেনাপোল বন্দরে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু গতিশীলতা যে সেটি কিন্তু ফিরতে শুরু করেছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের পরিচালক রিজাল কর্মীর সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, প্রশাসনিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধি, তাদের সাথে তারা আলোচনা করে যে নিরাপত্তা নীরব হয়ে গেছিল যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু তারা আবারও স্বাভাবিক করতে পেরেছেন এবং যে রাজস্ব আয় সেটি কিন্তু আবারও গতিশীলতা ফিরতে শুরু করেছেন। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীর সাথে, তারা আমাদেরকে বলেছেন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তবে খুব দ্রুত তারা কিন্তু যে দেশে অচল অবস্থা ছিল সেই অচল অবস্থা কাটিয়ে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যে যেমন পুরো দমে গতিশীলতা ফিরবে তেমনি কিন্তু রাজস্ব আয় গতিশীল পাবে। আপনি জানেন যে দেশে স্থলপথে যে বাণিজ্য হয় তার কিন্তু 80% এই বেনাপোল বন্দর দিয়ে হয়ে থাকে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দরের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও যে বেনাপোল বন্দরের সাথে ভারতের যে আমদানি রপ্তানি ও রাজস্ব আয়ের যে গতিশীলতা ফিরেছে তার সর্বশেষ। বাণিজ্য। রাজনৈতিক পট পরিবর্তনে চাঙা ভাব বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। শেয়ার বাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য বলছে গত 7 দিনে শেয়ার বাজারে নতুন বিও হিসাব খোলা হয়েছে 5647টি, আর 3 কার্যদিবসে নিষ্ক্রিয় বিও হিসাবগুলোর মধ্য থেকে সক্রিয় হয়েছে 5978টি। আস্থার জোয়ারে 6 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত 7 কার্যদিবসে ডিএসির প্রধান সূচক বেড়েছে 478 পয়েন্ট। গেল 11 আগস্ট পুঁজিবাজারে শেয়ার আছে এমন সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল 12,88,294। 14 আগস্ট লেনদেন শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 12,94,272টিতে। অর্থাৎ এটা পরিষ্কার আস্থা নিয়ে আবারও পুঁজিবাজারে লেনদেনে ফিরেছেন বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়া বিনিয়োগকারীরা। এমন পরিসংখ্যান নিয়ে সামনে এনেছে শেয়ার বাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল।
সিডিবিএল এর তথ্য, গত 7 দিনে শেয়ার বাজারে নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করার লক্ষ্যে বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে 5,647টি। এমনকি ধীরে ধীরে কমছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। সিডিবিএল জানাচ্ছে 11 আগস্ট বাজারে শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা ছিল 3,18,523টি। 14 আগস্ট এই সংখ্যা কমে হয় 3,14,176টি। অর্থাৎ 3 কার্যদিবসে শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা কমেছে 4,347টি। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর টানা কয়েকদিন শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটে। 6 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত 7 কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স 478 পয়েন্ট বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসেব, গেল 6 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বাজার মূলধন বেড়েছে 45,616 কোটি টাকা। এ সময়ে দৈনিক লেনদেনেও দেখা গেছে চাঙ্গা ভাব। 7 আগস্ট ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয় 775 কোটি টাকার শেয়ার, পরদিন তা উঠে যায় 1,606 কোটি টাকায়। পরের কার্যদিবস অর্থাৎ 11 আগস্ট তা আরও বেড়ে দাঁড়ায় 2,010 কোটি টাকায়। পরের 2 দিনে লেনদেন কমে তা 1,015 কোটি টাকায় নামলেও 14 আগস্ট আবার বেড়ে লেনদেন হয় 1,243 কোটি টাকার শেয়ার। আর গেল সপ্তাহের শেষ কার্যদিবস 15 আগস্টে কিছুটা কমলেও তা থেকেছে 999 কোটি টাকার ওপরে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। অটোমান শাসক সুলতান সুলাইমানের নানা নিদর্শন ঘিরে এখনো আগ্রহের শেষ নেই পর্যটকদের। সুলাইমানিয়া মসজিদ ও তার সমাধি দেখতে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। এছাড়া ইস্তাম্বুল ভ্রমণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সুলতান আহমেদ মসজিদ, যেটি পরিচিত ব্লু মসজিদ নামেও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। অটোমান শাসনামলের সবচেয়ে সফল শাসক সুলতান সুলেইমান নির্মিত অসংখ্য স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সুলেমানিয়া মসজিদ। তৎকালীন সময়ের সবথেকে সেরা স্থপতি সিনানের নকশায় করা মসজিদটি এখনও ইস্তাম্বুলে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ভেতরকার চোখ ধাঁধানো নকশাসহ চমৎকার নির্মাণশৈলী নজর কাটছে এখনও। মসজিদের ঠিক পাশেই রয়েছে সুলাইমান সহ তার সন্তানদের সমাধি। নামাজ আদায়ের পাশাপাশি সেখানে থাকা সুলাইমানের স্ত্রী ও অটোমান শাসনামলের অন্যতম ক্ষমতাধর নারী হুররাম সুলতানের সমাধি দেখতেও আসেন অনেক পর্যটক। অন্যদিকে স্থাপত্যশৈলীতে অনন্য 17শো শতাব্দীতে নির্মিত সুলতান আহমেদ মসজিদ বা ব্লু মসজিদও নজর কাটছে পর্যটকদের। সুলতান প্রথম আহমেদের নির্দেশে মসজিদটির নকশা করেছিলেন সে সময়ের অন্যতম সেরা স্থপতি মেহমেদ আগা। মসজিদটির কারুকাজ থেকে শুরু করে গম্বুজ বা দরজা জানালা সবকিছুতেই প্রকাশ পায় অটোমানদের রুচিবোধ। ব্লু মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন 10,000-এর বেশি মুসল্লি। মসজিদ দুটির সৌন্দর্যে অভিভূত পর্যটকরা। ট্যুর গাইড হিসেবে আমি প্রায় প্রতিদিন শতাধিক পর্যটককে নিয়ে এই মসজিদে ভ্রমণ করি। মসজিদটির সৌন্দর্যে পর্যটকরা যেমন মুগ্ধ হয়, তেমনি আমার কাছেও মনে হয় আমিও নতুন করে দেখছি মসজিদটি। ইস্তাম্বুলের অনেক মসজিদের নির্মাণশৈলী প্রায় একই, তবে এই মসজিদটির কারুকাজ আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ স্থাপনা এটি। নামাজের সময় শুধুমাত্র মুসল্লি ও বাকি সময় দুটো মসজিদই উন্মুক্ত থাকে সাধারণ পর্যটকদের জন্য। 17শো শতাব্দীতে অটোমান শাসনামলে নির্মিত অনন্য স্থাপত্যশৈলী এই ব্লু মস্ক। এত বছর পরেও এর ভেতরকার সৌন্দর্য তো বটেই, বাইরের পারিপার্শ্বিক সৌন্দর্যেও মুগ্ধ বিশ্ব পর্যটকরা। তাই প্রতিদিনই অসংখ্য পর্যটক আসেন এই মসজিদটি ভ্রমণ করতে। ইস্তাম্বুলের ব্লু মস্কের সামনে থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, তুরস্ক। 5 বছর আগে জার্মানিতে ডাকাতি হওয়া হীরার অলংকার জাদুঘরে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার থেকে পুনরায় শুরু হয় এই অলংকারগুলোর প্রদর্শনী। 2019 সালের নভেম্বর মাসে প্রায় 113 মিলিয়ন ইউরো সমমূল্যের হীরা চুরি হয় বলে জানায় কর্তৃপক্ষ। ছোট বড় বিভিন্ন কাচের বাক্সে ঝলমল করছে হীরার অলংকার, তলোয়ার, ব্রোচ সহ আরো কত কি। তা দেখতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। 5 বছর আগে চুরি হওয়া হীরার অলংকার পুরানো রূপে আবার জায়গা করে নিয়েছে জার্মানির গ্রুয়েনেস গেলবে জাদুঘরে। 2019 সালের নভেম্বরে এক ডাকাতিতে প্রায় 4,300 হীরাযুক্ত কয়েকটি অলংকার চুরি হয় জাদুঘর থেকে, যার বাজার মূল্য প্রায় 113 মিলিয়ন ইউরো। পরবর্তীতে 2022 সালে এই অলংকারগুলো উদ্ধার করে পুলিশ, যার মধ্যে অধিকাংশই ইউরোপের প্রাচীন শিল্পকলার অংশ। তবে ড্রেসডেনের সাদা হীরা খচিত একটি গয়না এখনো খুঁজে পাওয়া যায়নি।
2 বছর আগে গহনাগুলো খুঁজে পাওয়া গেলেও আইনি মামলা চলায় সেগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে এখন এগুলো প্রদর্শন করা সম্ভব হয়েছে। সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তা খালি চোখে ধরা পড়ার মতো নয় বলে জানিয়েছেন জাদুঘরটির ডিরেক্টর জেনারেল। এত সূক্ষ্ম কিছু ক্ষতি হয়েছে যা শুধুমাত্র বিশেষজ্ঞের চোখে পড়বে, খালি চোখে তা দেখা যায় না বললেই চলে। জাদুঘরের এই দালানটিকে দেশটির অন্যতম নিরাপদ দালান বলে মনে করা হতো, তাই এই ডাকাতিকে নিজেদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে একটি শিক্ষা হিসেবে মনে করছেন কর্তৃপক্ষ। ঘটনাটি আমাদের জন্য একটি তিক্ত অভিজ্ঞতাই বটে, তবে আমাদের উচিত নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়া। যে দালানটিকে আমরা ইউরোপের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি মনে করতাম, সেখানে এমন হামলা আমাদেরকে হতবাক করে দিয়েছে। তবে আমরা এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। চুরি হওয়া সামগ্রীগুলো 18 শতক থেকে ইউরোপের রাজাদের দরবার আলোকিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অলংকারগুলো লুট করে নিয়ে যায় সোভিয়েত ইউনিয়ন, যা পরবর্তীতে 1958 সালে পুনরায় ড্রেসডেনে ফিরিয়ে আনা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোক্তারা যেভাবে চাইবে সেভাবেই চলবে বাজার, সিন্ডিকেট দূর করতে প্রচারণায় নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতাদেরও সচেতন হওয়ার তাগিদ। আবারও বাজারে উত্তাপ, একদিনেই কাঁচামরিচের ঝাঁজ বেড়েছে 150 টাকা, দাম ঠেকেছে 350-তে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। এবং রাজনৈতিক পট পরিবর্তনে চাঙ্গা ভাব দেশের শেয়ার বাজারে 3 কার্য দিবসে লেনদেনে ফিরেছেন প্রায় 6000 বিনিয়োগকারী। 7 দিনে খোলা হয়েছে 6500 নতুন বিও অ্যাকাউন্ট। এই ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর দেখবেন সময় সংবাদ। সঙ্গেই থাকুন সময়ের।